বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে অবস্থা, তাতে করে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আসলে আপনার কতটুকু চাওয়া আছে যে বাংলাদেশ ক্রিকেট দল এবার টি-20 বিশ্বকাপে কেমন রেজাল্ট করতে পারে? কতটুকু আশা করেন করেন আপনি বাংলাদেশ দলের কাছ থেকে? আমি জানি যে আসলে শুধু আপনি না, যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা ক্রিকেটের দর্শক আছে, তাদের এবার আসলে কারো কোনো এক্সপেকটেশন নাই বাংলাদেশ দলের প্রতি যে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলবে কিংবা কোয়ার্টার ফাইনাল খেলবে। এরকম আশা কারোরই নাই। যেটা আগে ছিল, আগের যে বিশ্বকাপগুলো হয়েছে সেটা হোক টি-20 কিংবা আপনার হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সবাই একটা আশা নিয়ে বসে থাকতো যে বাংলাদেশ হয়তো এই বিশ্বকাপে ভালো করবে। কিন্তু এই বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রতি আমার মনে হয় যে কারোরই কোনো আশা নাই। কারণ বাংলাদেশ দল বর্তমানে যে ধরনের ক্রিকেট খেলছে, এই ধরনের ক্রিকেট বিগত ৫ বছর বাংলাদেশ খেলেছে বলে আসলে আমার কাছে মনে হয় না। ৫ বছর আগেও ধরেন বাংলাদেশ যখন ক্রিকেট খেলতো, তখন কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে আমরা অনেক আশাবাদী থাকতাম যে বাংলাদেশ হয়তো আজকে যার সাথেই খেলুক তারা আজকে দলটাকে হারাবে। এবং হতেও কিন্তু যে বাংলাদেশ যে কোনো দিন হয়তো ইন্ডিয়াকে হারিয়ে দিত, পাকিস্তানকে হারিয়ে দিত, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিত, তারপরে সাউথ আফ্রিকা হারিয়ে দিত। কিন্তু এখন আপনি দেখেন যে যে নিচু সারির যে দলগুলো আছে আপনার, আফগানিস্তানকে বাদ দিলাম। আফগানিস্তান এখন আমাদের থেকে আসলে অনেক অনেক উপরে চলে গিয়েছে। আফগানিস্তানকে এখন আর ছোট দল বলা যাবে না। নিচু সারির যে দলগুলো আছে, জিম্বাবুয়ের কথা বলেন, তারপরে হচ্ছে আয়ারল্যান্ডের কথা বলেন, তারপরে হচ্ছে আপনার নেদারল্যান্ডস, নেপাল, এই দলগুলোকে হারাতে এখন বাংলাদেশকে যথেষ্ট বেগ পেতে হয়। এবং কেউ 100% শিওর করে বলতে পারে না যে আজকে বাংলাদেশ নেপালের সাথে খেলছে, আজকে বাংলাদেশ উইন করবে। এরকম সৎ সাহস নিয়ে আসলে কেউ বলতে পারে না যে বাংলাদেশ আজকে উইন করবে। তার একটাই কারণ হচ্ছে বাংলাদেশের পারফরমেন্স। বাংলাদেশের পারফরমেন্স আসলে দিন দিন এত নিম্নগামী হচ্ছে যে এখন আর বাংলাদেশের দর্শকরা বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আর কোনো কিছু বলার সাহস তারা পান না। কিন্তু আসলে এর জন্য কে দায়ী? খেলোয়াড়েরা, কোচ নাকি ম্যানেজমেন্ট? এর জন্য কিন্তু আসলে সমানভাবে তিনটি যে পক্ষ আছে, তিনটি পক্ষই দায়ী। আপনারা খেলোয়াড় কিংবা টিম ম্যানেজমেন্ট কিংবা কোচ। একজন কোচ ইচ্ছে করলে কিন্তু পারেন না যে পারফরমেন্স একদম রাতারাতি একদম পাল্টে দিতে। আবার যে খেলোয়াড়রা আছেন তারাও কিন্তু তাদের যে অ্যাবিলিটি, এই অ্যাবিলিটির বাইরে গিয়ে কিন্তু তারা খেলতে পারেন না। এখন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দলের যারা প্লেয়ার আছেন তাদের মধ্যে কিছু কিছু প্লেয়ার আছে তাদের আসলে অ্যাবিলিটি নাই ভালো খেলার। তারা যদি ২০টা ম্যাচ খেলে তারা একটা ম্যাচ ভালো খেলবে এবং বাকি ১৯টা ম্যাচ তারা একদম ফ্লপ। এই ২০টা ম্যাচ যদি যে কোনো, আমার মনে হয় যে কোনো মানুষকে নামিয়ে দেওয়া হয় ২০টা ম্যাচের মধ্যে সে একটা ম্যাচ ভালো খেলবে, এটা একদম 100% শিওর দিয়ে বলা যায়। তো ওই একটা ম্যাচের ফলাফল নিয়ে আমরা আশা নিয়ে বসে থাকি যে সে একটা ম্যাচ ভালো খেলেছে, হয়তো পরের ম্যাচ সে ভালো খেলবে। তো ওই আশা নিয়ে বসে থাকতে থাকতে দেখা যায় কি যে আসলে আরো ২০টা ম্যাচ চলে গেছে, তার কোনো রেজাল্ট নাই, তার কোনো সে রান করতে পারছে না, সে হচ্ছে আপনার পারফর্ম করতে পারছে না। তারপরেও দেখা যাচ্ছে সে নিয়মিত ক্রিকেট খেলেই যাচ্ছে। এর দায়টা কার? এর দায়টা হচ্ছে সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের। আর বাংলাদেশ দলের যে কোচ আছেন হাথুরা সিংহে, সেই হাথুরা সিংহের তার বিশেষ কিছু পছন্দের খেলোয়াড় আছে, যে সব খেলোয়াড় ছাড়া সে আসলে দল গঠন করতে চায় না। সে চায় তার নিজের মতো করে দল গঠন করতে। তাদের মধ্যে ১ নম্বরে আছে সৌম্য সরকার, ২ নম্বরে হচ্ছে লিটন কুমার দাস এবং তারপরে হচ্ছে আপনার নাজমুল হোসেন শান্ত। এই ৩ জন প্লেয়ার। ৩ জন প্লেয়ারের জন্য কিন্তু বাংলাদেশ এখন বেশি স্ট্রাগল করছে। এই ৩ জন কিন্তু আপনার ২ জন ওপেনিংয়ে খেলে এবং নাজমুল হোসেন শান্ত সে খেলে হচ্ছে আপনার ওয়ান ডাউনে। এই ৩ জন কিন্তু হচ্ছে বাংলাদেশ ব্যাটিং এর যে মেন স্তম্ভ, তারা হচ্ছে মেন স্তম্ভ এই ৩ জন। কিন্তু এই ৩ জনকে দেখা যায় কি যে তারা একদম মানে প্রথম ২-৩ ওভারের মধ্যে এই ২-৩ জন আউট হয়ে যায়। রান থাকে আপনার ১০ থেকে ১২ এবং রানের যে রান রেট থাকে হচ্ছে ৩-৪ রান রেট থাকে এই টি-20 ম্যাচে। তো এই ৩ জন মূল ব্যাটসম্যান তারা যদি এরকম পারফরমেন্স করে তাহলে মিডল অর্ডারে যে সব ব্যাটসম্যান আছেন তারা কিন্তু আসলে অটোমেটিকলি একটা চাপের মধ্যে পড়ে যায়। তখন তারাও আসলে তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স তারা আসলে রেগুলারলি করতে পারেন না এই ৩ জনের জন্য। এই ৩ জন আসলে তাদের
যখন খেলা শুরু হয় দর্শকরা ধরেই নেয় যে এই তিনজন আসলে আউট হয়ে গেছে অলরেডি। তারা খেলা শুরু হওয়ার আগেই বুঝে নেয় যে তিনজন আউট হয়ে গেছে, এই তিনজন আউট হবে, এদের দিয়ে আসলে আমরা কিছু আশা করতে পারি না, এটা দর্শকরা এখন ধরে নিয়ে গেছে। তো এই তিনজনকে কোচ হাথুরুজ সিং নিয়মিত খেলাচ্ছে, এর জন্য কোচ হাথুরুজ সিং অনেক বেশি দায়ী। তারপরে এখন আসেন যে প্লেয়ার, যেসব প্লেয়ারদেরকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু তারা এখন পর্যন্ত সেরকম কোনো পারফরমেন্স করতে পারছেন না, এর দায়টা কিন্তু সম্পূর্ণ আপনার খেলোয়াড়দের। কোচ কিন্তু তাকে পারবেন না যে তার যে পারফরমেন্সের যে ড্রাফটটা রাতারাতি একদম পাল্টে দিতে। সেটা তার যে প্লেয়ার তার নিজেকেই করতে হবে। তার যে একাগ্রতা, তার চেষ্টা, তার হচ্ছে যে ক্ষুধা, রানের ক্ষুধা, এটা থেকে তার নিজেকেই করতে হবে। তার পারফরমেন্সের ড্রাফটও তার নিজেকেই উন্নত করতে হবে। এখন বর্তমানে যে বাংলাদেশ ক্রিকেট দল যে ক্রিকেট খেলছে, আমি এরকম ক্রিকেট খেলা দেখেছি বাংলাদেশের কাছ থেকে 2003 সালে যে বিশ্বকাপ হয়েছিল, সেটা হচ্ছে আপনার ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল। সেই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ঠিক এরকম পারফরমেন্স করেছিল। বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপে এবং বিশ্বকাপের আগে যাওয়ার বিশ্বকাপের আগে যেসব ম্যাচগুলো হয়েছিল ওখানে আমরা দেখেছি। তখন বাংলাদেশ কি করতো, বাংলাদেশের যে আসলে যে ব্যাটিং লাইন আপ ছিল, তখন ওপেনিং নাম তো হচ্ছে জাভেদ কল্লা, হান্নান সরকার, তারপর হচ্ছে এহসানুল হক সেজান, তারপরে ছিলেন সানোয়ার হোসেন, তারপরে হচ্ছে খালেদ মাহমুদ সুজন, খালেদ মাহমুদ পাইলট, তারপর মোহাম্মদ রফিক, এরা ছিলেন তখন হচ্ছে দলের মেন প্লেয়ার। তখন দেখা যেত কি যে বাংলাদেশ দলের যে মেন যে ব্যাটসম্যান ছিল, আপনার ওপেনিং ব্যাটসম্যান থেকে শুরু করে 3-4 নম্বর যে ব্যাটসম্যান তারা ছিল, তারা কি দেখা যেত যে প্রথম 10 ওভারের মধ্যে বাংলাদেশের 4-5টা উইকেট শেষ, রান হচ্ছে আপনার 20 থেকে 25 রান। এবং এই 4-5 উইকেট পরে যাওয়ার পরে কি হতো, তখন দেখতাম যে আমরা তখন আমাদের যে উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন খালেদ মাসুদ পাইলট, সে আসতো, সে এসে খুব আস্তে 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 মানে টেস্ট ম্যাচ যেভাবে খেলে সে সেভাবে খেলতো। দেখা যেত যে আপনার 70-80টা বল খেলে সে 20-25 রান করতো। আসলে সেটাই আসলে তখন আসলে করারও তেমন কিছু ছিল না, কারণ অনেকগুলো উইকেট পড়ে গেছে, তো তাকে বাধ্য হয়েই আসলে সেরকম ইনিংস খেলতে হতো। তো সে দেখা যেত যে সে তারপর হচ্ছে তারপর নামতো খালেদ মাহমুদ সুজন কিংবা অন্যান্য যে ব্যাটসম্যান আছে, তারা কিছু রান করতো। সেই সময় বাংলাদেশ 170-80 রান করতে পারতো। এবং সেই সময় কিন্তু আমরা যারা দেখেছি ওই সময় যে খেলাগুলো, এই মোহাম্মদ রফিকের ব্যাটিং দেখার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে বসে থাকতাম। কারণ এই মোহাম্মদ রফিকের কাছ থেকে আমরা আশা করতাম যে মোহাম্মদ রফিকের কাছ থেকে আমরা কিছু বিগ শট দেখবো, কিছু ছয়ের মার দেখবো, যেটা আমরা প্রায় ম্যাচে দেখতে পারতাম। এবং এই রফিক ছাড়া কিন্তু আসলে তখন মানে বাংলাদেশ যারা দলে খেলেছে তাদের কিন্তু আসলে ব্যাটিং দেখার মতো ধৈর্য কারো ছিল না। একমাত্র এই মোহাম্মদ রফিকই আসলে, যারা দর্শক ছিলেন তখনকার, এই মোহাম্মদ রফিকই পেরেছেন একটু দর্শকদের আনন্দ দিতে, যার জন্য এই মোহাম্মদ রফিক কিন্তু সে অনেকগুলো ভালো ভালো ইনিংস খেলেছে, বড় বড় দলের বিপক্ষে সে খেলেছে। তারপরে হচ্ছে এই মোহাম্মদ রফিকের হাত ধরেই কিন্তু বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচ জিতেছিল কেনিয়ার বিপক্ষে। এটা বলছিলাম যে আসলে ওই দলটার সাথে বাংলাদেশের এই দলটার দারুণ মিল। ওই দলটাতে দেখা যেত যে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামতো, প্রথম কয়েক ওভারের মধ্যে 4-5 উইকেট নাই। তো এখনো দেখা যাচ্ছে সেম একই অবস্থা, বাংলাদেশ ব্যাটিং করতে নামছে, প্রথম কয়েক ওভারের মধ্যে 4-5 উইকেট নাই। তো শেষে এসে কে কি করছে, ওই মাহমুদুল্লাহ রিয়াদ সে যদি একটু ভালো খেলে তো বাংলাদেশ একটা সম্মানজনক স্কোর করতে পারছে। আর যদি মাহমুদুল্লাহ রিয়াদ তো আর এভরিডে সে ভালো খেলবে না। যেদিন মাহমুদুল্লাহ রিয়াদ ফ্লপ করছে সেদিন দেখা যাচ্ছে বাংলাদেশের রান একদম ওই 110, 12, 15-এর ভিতরে আটকে আছে। এ হচ্ছে বাংলাদেশের বর্তমান যে কন্ডিশন, এটা হচ্ছে বাংলাদেশ দলের কন্ডিশন। আসলে এই দলটাকে নিয়ে আসলে বাংলাদেশ দল খুব একটা ভালো করতে পারবে না টি-20 বিশ্বকাপে। আসলে কতটা ভালো কি, তারা কতটা সম্মানজনকভাবে হারে সেটাই এখন দেখার বিষয়। আমার তো মনে হয় যে বাংলাদেশ নেপালের সাথে জিততেও বাংলাদেশকে বেশ বেগ পেতে হবে, কারণ নেপালও কিন্তু বেশ টি-20তে বর্তমানে বেশ ভালো একটি দল। তাদের দলে বেশ ভালো কিছু প্লেয়ার আছে যারা বিগ শট খেলতে পারে, যেটা বাংলাদেশ দলে একদম নাই। বাংলাদেশ দলের আপনার হচ্ছে 80% যাদের উপর ডিপেন্ড করে বর্তমানে, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর হচ্ছে ওপেনিংয়ে যে হচ্ছে তানজিদ হাসান তামিম এবং
তাহিদ হৃদয়, এই তিনজন যে ব্যাটসম্যান, এই তিনজন ব্যাটসম্যান থেকে বাংলাদেশ একটু আশা করে এই তিনজন যদি ফ্লপ করে তাহলে সেদিন বাংলাদেশ আমার মনে হয় যে 100 করতে পারবে না। বর্তমানে বাংলাদেশের যে বোলিং লাইন আপ আছে সেটা আসলে মোটামুটি খারাপ না, ভালোই বলা চলে। বিশেষ করে যে পেস ইউনিট আছে সেটা বেশ ভালোই। তো ব্যাটসম্যানরা যদি মোটামুটি একটা ফাইটিং স্কোর না দিয়ে যেতে পারে তাহলে আসলে বোলাররা কি করবে, তাদের কি করার আছে? তো যদি মোটামুটি একটি ফাইটিং স্কোর ব্যাটসম্যানরা দিতে পারে তাহলে বোলাররা এই রানটাকে তারা ফাইট করতে পারবে। দেখা যাক যে বাংলাদেশের প্রথম ম্যাচে তারা কি করে। সেই ম্যাচের দিকে আমরা অধীর আগ্রহ নিয়ে বসে আছি যে বাংলাদেশ আসলে কতটা ভালো ক্রিকেট খেলতে পারে সেই ম্যাচে। দেখা যাক।